সবাইকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন। চাকরি প্রত্যাশী প্রিয় ভাই ও বোনেরা, আপনারা যারা রসায়ন বিভাগে পড়াশোনা করেছেন এবং আপনারা যারা ভাবতেছেন যে ভবিষ্যতে কলেজ বা স্কুলের শিক্ষক হবেন, আপনাদের উদ্দেশ্যে আসলে কিছু কথাবার্তা। তো আমি অঞ্জন রায়, লেকচারার অফ কেমিস্ট্রি। আমি 14তম নিবন্ধনে জাতীয় মেধাক্রমে 116তম হয়ে কলেজে প্রভাষক হিসেবে যোগদান করি। ওই অভিজ্ঞতার কথা যদি বলতে চাই, 14তম নিবন্ধনে আমরা সিলেট বিভাগ থেকে 4 জন আসলে ভাইবা পরীক্ষায় ঢাকায় অংশগ্রহণ করেছিলাম। তো ওই জায়গায় ভাইবা বোর্ড একজন ম্যাডাম ছিলেন, উনি আমাকে প্রশ্ন করছিলেন যে আমি আসলে কোথা থেকে মাস্টার্স কমপ্লিট করছি। তখন আমি বলছিলাম যে না, আমি মাস্টার্স করতেছি। তখন উনি একটু অবাক হয়েছিলেন, অর্থাৎ উনি যাদের ভাইবা নিচ্ছিলেন উনাদের সবার মধ্যে জুনিয়র আমি ছিলাম। উনি আমাকে বলছিলেন যে আপনি তো দেখা যাচ্ছে সবার মধ্যে জুনিয়র। যাই হোক, সেই ভাইবা অংশগ্রহণ করে আমি সারা বাংলাদেশে 116তম মেরিট লিস্ট পজিশনে যাই। সেই আপনারা জানেন কিনা জানি না, 14তম নিবন্ধন থেকে আসলে জাতীয় মেরিট লিস্ট তৈরি হয়। অর্থাৎ 1 থেকে 14তম নিবন্ধনে যারা অংশগ্রহণ করছে এই সবার মধ্যে একটা মেরিট লিস্ট তৈরি করা হয়, যেখানে আমি আসলে 116তম হই। সেটা আমার জন্য আমি মনে করি একটা বড় পাওয়া ছিল। যাই হোক, আর অন্যরকম ব্যাপার ছিল এটাই যে আমি আসলে চাকরির জন্য আর অন্য কোনো পরীক্ষা দিই নাই কখনো। ঢাকায় এই প্রথম চাকরি পরীক্ষাতে সিরিয়াসলি একবারই আসলে আমি গেছিলাম ভাইবা পরীক্ষা দিতে। তারপর আমার কলেজে হয়ে যায়, আমি আর জব প্রিপারেশন বা অন্য কিছুতে চিন্তা ভাবনা করি নেই। শিক্ষকতার সাথে আছি সেই 2011-12 সাল থেকে। আমার অনেক স্টুডেন্ট এখন বুয়েট মেডিকেল থেকে কমপ্লিট করে ফেলতেছে। তো সেই সুবাদে গত 1-2 বছর ধরে আমি আসলে অনলাইনে অনার্স লেভেলও স্টুডেন্ট পড়াচ্ছি, বেশ ভালোই সারা পাচ্ছি। তারই ধারাবাহিকতায় আসলে অনেক জুনিয়রদের রিকোয়েস্টের ভিত্তিতে, যেহেতু আমার পছন্দের জায়গা আসলে কেমিস্ট্রি, ওই জায়গা থেকে আসলে নিবন্ধন কোর্সটা শুরু করার চিন্তা ভাবনা করছি। কোর্সটা করানো ব্যাপার না, একটা গুছানো প্রিপারেশন নেওয়াই যেতে পারে। এই ক্ষেত্রে আসলে অ্যারেঞ্জমেন্ট, এই যে নোট তৈরি করা, একটা প্ল্যানিং করা, সেটা মোটামুটি আসলে পরিকল্পনায় চলে আসছে আমার। তো আমি আসলে ভাবতেছি যে কিছু ডেমো ক্লাস আপনাদের আমার ইউটিউব চ্যানেল এবং কার্বন টিউটোরিয়াল পেজে দিব। যদি মোটামুটি ভালো সাড়া পাই তাহলে হয়তো ফেব্রুয়ারি 2026, 15 ফেব্রুয়ারি থেকে আসলে শুরু করব। আপনারা জানেন যে 19তম নিবন্ধন আসলে এমসিকিউ টাইপ হবে। তাহলে এমসিকিউ টাইপ হইলেই যে আসলে আপনার এমসিকিউ পড়লে আসলে পেরে যাবেন সেটা না। সেটা আমি একটা যদি বলি আপনাদের, যারা আসলে ইউনিভার্সিটি অর্থাৎ মেডিকেল, বুয়েট বা ইউনিভার্সিটিতে পরীক্ষার যে প্রিপারেশনটা নেওয়া হয়, এই ক্ষেত্রে কিন্তু আমরা কিন্তু খালি এমসিকিউ পড়ে যাচ্ছি এরকম কিছু না। আপনাকে আসলে ওই থিওরিটা ভালো করে জানতে হবে, জানার পরে তারপরে ওই জায়গা থেকে এমসিকিউ গুলো সলভ করতে হবে। তবে ওই রকম না, আমি 14তম যেরকম দিয়েছিলাম যে রিটেন পরীক্ষায় ইকুয়েশন দাপে দাপে খুব সুন্দর করে গুছানো হবে, ওই রকম না হইলেও আপনাকে কিন্তু কনসেপ্টটা জানতে হবে। যেহেতু এমসিকিউ, আপনি ওই টপিকের উপর কনসেপ্টটা জানার পরে যদি এই এমসিকিউ গুলো সলভ করেন তাহলে এগুলো স্থায়ী হবে এবং আপনি বুঝবেন। অনেকেই দেখছি বা অনেকেই ইনস্ট্রাকশন দিচ্ছেন কিছু এমসিকিউ তৈরি করে এটার উত্তরে বিসি, এরকম করে আসলে হয় না। যেহেতু আপনি ভবিষ্যতে একজন কলেজের প্রভাষকই হবেন বা একজন স্কুলের শিক্ষক হবেন, তখন আসলে আপনার ওই টপিকটার ব্যাকগ্রাউন্ডটা জানা উচিত। এই ব্যাকগ্রাউন্ডটা জানার পরে যখন আপনি এমসিকিউ গুলো সলভ করতে যাবেন, তা আমার মনে হয় যে আপনার আসলে প্রস্তুতিটা ভালো হবে এবং আপনি সাকসেসফুল হবেন। তো আমার ডেমো ক্লাসগুলো যদি আপনাদের ভালো লাগে, আমি রিকোয়েস্ট করবো ক্লাসগুলো একটু মনোযোগ সহকারে করার জন্য। যদি ভালো লাগে তা আপনারা আমার সাথে যুক্ত হইতে পারেন। আশা করি আপনাদের একটা গুছানো প্রস্তুতি সম্ভব। আসলে অনেকে আসলে সাবজেক্টিভ শুনলে ভয় পাই, এরকম কিছু না। আসলে আপনার আসলে প্রয়োজন একটা গুছানো প্রস্তুতি, তাইলে হয়তো আপনার শিক্ষকতার মতো পেশায় আপনি আসতে পারবেন। যদি আপনাদের অনেকেরই শিক্ষকতা পেশা নিয়ে অনেকেরই খুব আগ্রহ আছে, আবার অনেক অনাগ্রহ আছে। তবে আমি ব্যক্তিগত জীবনে সেই 11-12 সাল থেকে শিক্ষকতা, অর্থাৎ 12-14 বছর শিক্ষকতার সাথে জড়িত হয়ে গেছি। তা আমার আসলে পছন্দের পেশা শিক্ষকতা, সেই হিসাবে এই জায়গায় আছি। আমি মোটামুটি আমাকে নিয়ে স্যাটিসফাইড। তো চলুন, আজকে আমি আসলে যে টপিকটা নিয়ে আলোচনা করব, অম্ল ক্ষারকের মতবাদ। আপনারা জানেন যে এসিড এবং ক্ষারক নিয়ে মতবাদের, আমরা যদি এসিড সম্পর্কে জানতে চাই মোটামুটি 5টা মতবাদ সম্পর্কে জানা লাগে। এসিড এবং ক্ষারকের কনসেপ্ট ক্লিয়ার করতে আমাকে 5টা মতবাদ জানতে হয়। আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড ও লাউরি মতবাদ, লুইস মতবাদ, উসানুবিস মতবাদ, লাক্স ফ্লাড মতবাদ। তো প্রথম 3টা যে মতবাদ বললাম, আরহেনিয়াস মতবাদ, ব্রনস্টেড ও লাউরি মতবাদ এবং লুইস মতবাদ,
এগুলো আমাদের আসলে ইম্পর্টেন্ট। এবং আমি আপনাদের একটু বলে রাখতে চাই, ইন্টারমিডিয়েট লেভেলের কোর্সটা যদি আমরা কেউ ভালো করে পড়তে পারি বা পারি, অর্থাৎ একজন মেডিকেল ইউনিভার্সিটি প্রিপারেশন যেরকম নেয়, ওই প্রিপারেশনটা যদি নেই, আমার মনে হয় যেহেতু এটা প্রিলি বেসড এক্সাম হবে, অর্থাৎ এমসিকিউ হবে, আপনার প্রস্তুতি 85% কমপ্লিট। আর 15% আমরা অনার্স থেকে কিছু করা লাগবে, আর একটু বেসিক ক্লিয়ার করা লাগবে। অর্থাৎ ইন্টারমিডিয়েট লেভেলটাই আসলে আপনার জন্য স্ট্যান্ডার্ড, বুঝছেন? তাহলে চলুন আমরা আসলে ক্লাসটা শুরু করি। আমি প্রথমে অম্ল ক্ষারকের মতবাদগুলো জানবো, ডেফিনেশনগুলো একটু শর্টলি বলে যাব, হয়তো আমি লিখে দিব না যেহেতু এটা রিটেন এক্সাম না, আমি মুখে মুখে বলবো, আপনারা একটু শুনবেন। তারপরে আমি এই টপিকগুলো বুঝিয়ে যাব। তারপরে ওই টপিকের এট এ গ্ল্যান্স, অর্থাৎ এক নজরে এটার ইম্পর্টেন্ট টপিকগুলো এগুলো একটু হাইলাইট করে যাওয়ার চেষ্টা করবো। দেন আমরা আসলে এমসিকিউ সলভ করতে যাব। তখন আপনারা দেখবেন যে আমার লেকচারটা যদি ভালো করে ফলো করেন, তা আমার বিশ্বাস আসলে এই জায়গা থেকে আপনি অনেকগুলো এমসিকিউ সলভ করে ফেলতে পারবেন। এবং অর্থাৎ আমার লেকচারের পরে আমি আসলে প্রতি লেকচারের ভিতরে হয়তো 40-50টা এমসিকিউ দিব। দেখা যাবে যে আপনি যদি লেকচারটা ভালো করে ফলো করেন, আপনি প্রায় 80% এমসিকিউ পেরে যাচ্ছেন। বাকি 20% আমি আপনাকে একটু বুঝিয়ে দিলাম, ব্যতিক্রম থাকলে সেটা করিয়ে দিলাম। তাহলে চলুন ক্লাসটা আমরা শুরু করি। আজকে আমাদের আলোচ্য টপিকটা আসলে অম্ল ক্ষারকের মতবাদ। আমি ইতিমধ্যে বলছি যে অম্ল ক্ষারক সম্পর্কে জানতে হলে আমাদের 5টা মতবাদ জানতে হয়। তো এদের মধ্যে প্রথম যে মতবাদটা সেটা আরহেনিয়াস মতবাদ। এটা কি? আরহেনিয়াস মতবাদ। আরহেনিয়াস মতবাদ। ওকে স্যার, এই যে আরহেনিয়াস মতবাদ, এখন আমাদের প্রশ্ন হচ্ছে আরহেনিয়াস মতবাদ কিসের উপর? এটা হলো অ্যাসিড এবং ক্ষারক শনাক্ত করার ক্ষেত্রে ওনার একটা মতবাদ ছিল। সেই আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অ্যাসিড কাকে বলে বা অম্ল কাকে বলে সেই বিষয়টা আমরা আসলে দেখবো আর কি। যে আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল কাকে বলে বা অ্যাসিড কাকে বলে। বাংলায় আমরা বলি অম্ল, ইংরেজিতে বলি আসলে অ্যাসিড। আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল কাকে বলে? আরহেনিয়াস মতবাদের অম্ল হইল হাইড্রোজেনধারী যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে। অর্থাৎ যাদের মধ্যে হাইড্রোজেন আছে এবং যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে আসলে কি অ্যাসিড বলে। আমরা নবম দশম শ্রেণীতে যে সংজ্ঞাগুলো নর্মালি শিখছিলাম ওইটাই আসলে আরহেনিয়াস মতবাদ ছিল। তাহলে দেখি আসলে আমরা একটা এক্সাম্পল। ফর এক্সাম্পল মনে করেন হাইড্রোজেন ক্লোরাইড, এটা যদি গ্যাসীয় অবস্থায় থাকে তখন সেটাকে আমরা হাইড্রোজেন ক্লোরাইড গ্যাস বলি। কিন্তু আরহেনিয়াস বলছে যে এটা জলীয় দ্রবণে, মানে এটা একুয়াস অবস্থা, একিউ, এই যে পানির মধ্যে দিলে এটা একুয়াস হয়, তখন সে H+ আয়ন উৎপন্ন করবে আর Cl- আয়ন। এই যে যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তারাই আসলে কি আরহেনিয়াস অম্ল। আমরা যদি এখন সালফিউরিক অ্যাসিড বলি H2SO4, এই যে তখন কি এই জায়গায় 2টা হাইড্রোজেন, সাথে হবে কি সালফেট। আচ্ছা, হাইড্রোজেন দ্বারা যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তাদেরকে অ্যাসিড বলে। তো এখন আমরা একটা জৈব অ্যাসিড দিই CH3CH। বলেন তো এটা কোন অ্যাসিড? এই অ্যাসিডটার নাম কি আপনার কি মনে আছে? এটাকে আমরা ভিনেগারও বলি। এটা ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের 6 থেকে 10% জলীয় দ্রবণ বা কোনো কোনো বই লাগছে 4 থেকে 10% জলীয় দ্রবণকে আসলে কি বলে? ভিনেগার বলে। CH3C আর সাথে H+। আচ্ছা স্যার, একটা জিনিস কি খেয়াল করছেন যে আমি এইগুলোকে একমুখী তীর চিহ্ন দিচ্ছি, এটাকে উভমুখী তীর চিহ্ন দিচ্ছি। আসলে এই একমুখী তীর চিহ্ন দিয়ে আমি বুঝাইছি এরা তীব্র অ্যাসিড। কখনো যদি আসে তীব্র অ্যাসিড এবং মৃদু অ্যাসিড আসলে কারা? তীব্র অ্যাসিড এবং উভমুখী দিয়ে আসলে মৃদু অ্যাসিড। মৃদু অ্যাসিড মানে দুর্বল অ্যাসিড। জৈব অ্যাসিডগুলো সাধারণত দুর্বল অ্যাসিড হয়, যার ফলে এগুলো আমরা খাইতে পারি ভিনেগার হিসেবে। ভিনেগার আসলে আচার সংরক্ষণে ব্যবহৃত এবং এটা খাই। আর একটা দুর্বল অ্যাসিড হইতে পারে কার্বনিক অ্যাসিড, মানে জৈব অ্যাসিড ছাড়াও এই যে কার্বনিক অ্যাসিড, এটা কোথায় থাকে? সফট ড্রিঙ্কসের মধ্যে থাকে। সফট ড্রিঙ্কসের মধ্যে কার্বনিক অ্যাসিড থাকে, এমসিকিউতে আসতে পারে। এই যে খনিজ অ্যাসিডগুলোর মধ্যে একমাত্র কার্বনিক অ্যাসিডটা আসলে দুর্বল। এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, সালফিউরিক অ্যাসিড এগুলোকে আপনি খাইতে পারবেন না, কিন্তু কার্বনিক অ্যাসিড আমরা খাইতে পারি। তাইলে দুর্বল অ্যাসিডের মধ্যে পাবো জৈব অ্যাসিড আর এই কার্বনিক অ্যাসিড। এটা আসলে মৃদু অ্যাসিড। কি অ্যাসিড? মৃদু অ্যাসিড। এখন এই জায়গায় আবার আপনি দুর্বল অ্যাসিড, তীব্র অ্যাসিড বা সবল অ্যাসিড এবং মৃদু অ্যাসিড বা দুর্বল অ্যাসিড, এটা আবার এভাবে সংজ্ঞা করা যায়। তীব্র অ্যাসিড হলো যে সকল অ্যাসিড পানিতে সম্পূর্ণরূপে আয়নিত হয়, আর মৃদু অ্যাসিড হলো যারা আংশিক আয়নিত হয়। এই আংশিক যারা আয়নিত হয় তাদেরকে আমরা উভমুখী তীর চিহ্ন দ্বারা প্রকাশ করি। এই হইল আসলে আরহেনিয়াস মতবাদ অনুযায়ী অম্ল। তো এই আরহেনিয়াস মতবাদের সীমাবদ্ধতা কি ছিল জানেন? এটা পানি ছাড়া আসলে প্রমাণ করা যায় না, পানির উপস্থিতি লাগবে।
আচ্ছা, আমি যদি ক্ষারকের কথা বলি, যে আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী ক্ষারক, ক্ষারক কাকে বলে? আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী ক্ষারক কাকে বলে? সেম, যে সকল পদার্থ জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করে, যে NaOH, এটা আমি পানির মধ্যে দিলে H2O, তখন কি হবে? Na প্লাস আর OH মাইনাস। এই যে যারা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করলো, এইটার নাম, এই সোডিয়াম হাইড্রোক্সাইডের আরেকটা নাম কি জানেন? কোষ্টিক সোডা। কোষ্টিক সোডা আসতে পারে, যে কোষ্টিক সোডা আসলে সংকেত থেকে, এটার আরেকটা নাম কি? কোষ্টিক সোডা। মনে রাখবেন এগুলা, কোষ্টিক সোডা। যেহেতু MCQ, আমাদের ডাটা জানতে হবে, অনেক তথ্য জানা লাগবে। কোষ্টিক সোডা। তারপরে মনে করেন পটাশিয়াম হাইড্রোক্সাইড, KOH, এই যে পানির মধ্যে দিলাম H2O, দিলে কি হবে বলেন তো? K প্লাস আর হাইড্রোক্সাইড মাইনাস, এই যে। সুতরাং সে আসলে কি? ক্ষারক। এইটার এই KOH এর আরেক নাম কি জানেন? কোষ্টিক পটাশ। কোষ্টিক পটাশ আসতে পারে, যে কোষ্টিক পটাশের সংকেত কি? আচ্ছা, সোডিয়াম হাইড্রোক্সাইড বা পটাশিয়াম হাইড্রোক্সাইড, এই সোডিয়াম হাইড্রোক্সাইড হলো কোষ্টিক সোডা, আর এটা কোষ্টিক পটাশ। এরা আসলে তীব্র ক্ষারক, মানে তীব্র ক্ষার। এখন এই ক্ষারক এবং ক্ষারের মধ্যে আসলে আবার পার্থক্য আছে। আচ্ছা, আমি ওইদিকে একটু গভীরে যাব না। যে সকল ক্ষার আসলে পানিতে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়, তারা আসলে ক্ষার। আচ্ছা, এগুলো আসলে তীব্র ক্ষার। এগুলো আসলে কি? তীব্র ক্ষার। তীব্র ক্ষার। এখন আসলে একটা মৃদু ক্ষারের নাম বলে ফেলি আমরা। মৃদু, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড, এটা আমরা উপমুখী তীর চিহ্ন দিয়ে প্রকাশ করবো। যে মৃদুগুলো আমরা উপমুখী তীর চিহ্ন দেব, NH4 প্লাস OH মাইনাস, এটা মৃদু ক্ষারক। আশা করি বুঝতে পারছি। অথবা অবস্থান্তর মৌলের ক্ষারকগুলা, ফেরিক হাইড্রোক্সাইড, ফেরাস হাইড্রোক্সাইড, এগুলো আসলে মৃদু ক্ষারক হয়। আমরা কি আসলে স্যার আর্হেনিয়াস মতবাদটা বুঝতে পারছি? যে সকল পদার্থ জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করবে, তাদের মধ্যে আবার তীব্র অ্যাসিড, মৃদু অ্যাসিডও আছে। ক্ষারক হলে যারা জলীয় দ্রবণে হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করবে, তাদের মধ্যে আবার তীব্র ক্ষারক আছে, আবার মৃদু ক্ষারক আছে, যেমন অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড গ্লাস পরিষ্কারক হিসেবে ব্যবহার করা হয়। এই যে আমার মনিটর পরিষ্কারের ক্ষেত্রে অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড ব্যবহার করা, এটা মৃদু ক্ষারক। আবার যে সোডিয়াম হাইড্রোক্সাইড, এটা কি? টয়লেট ক্লিনারের মূল উপাদান। MCQতে আসতে পারে, টয়লেট ক্লিনারের মূল উপাদান আসলে কি? কোষ্টিক সোডা বা সোডিয়াম হাইড্রোক্সাইড। আশা করি আমরা এই আর্হেনিয়াস মতবাদ নিয়ে আর আমাদের কোনো সমস্যা থাকার কথা না। এই আর্হেনিয়াস মতবাদ 1887 সালে, আমরা একটু সালটা, 1887 সালে, এটাকে আয়নিক মতবাদও বলা হয়। আয়নিক মতবাদ বলা হয়। এখন আমি যদি বলি এই মতবাদের সীমাবদ্ধতা কি, যে এই মতবাদের সীমাবদ্ধতা ছিল যে পানির উপস্থিতিতে এটার ব্যাখ্যা দিতে হয়। আরেকটা সীমাবদ্ধতা হলো, আমরা সবাই জানি যে মনে করেন যে সোডিয়াম কার্বনেট Na2CO3, এটা আসলে লবণ। এই যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ ক্ষারধর্মী, অথবা ফেরিক ক্লোরাইড FeCl2 বা ফেরাস ক্লোরাইড দিলাম, এর জলীয় দ্রবণ আসলে অম্লধর্মী। এদের ক্ষারধর্মিতা এবং অম্লধর্মিতা আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী প্রমাণ করা যায় না। কেন যায় না? কারণ আর্হেনিয়াস কি বলছিল? যাদের মধ্যে হাইড্রোজেন আছে, কিন্তু এদের মধ্যে তো হাইড্রোজেনই নাই, সুতরাং তাদের অম্লত্ব আর ক্ষারকত্ব বা ক্ষারধর্মিতা আমি কি করতে পারবো না? প্রমাণ করতে পারবো না। এটাই ছিল আর্হেনিয়াস মতবাদের সীমাবদ্ধতা। আমরা এক নজরে একটু আর্হেনিয়াস মতবাদটা দেখে ফেলি স্যার, চলেন। আর্হেনিয়াস মতবাদ কত সালে? 1887 সালে। এই মতবাদকে আয়নিক মতবাদ আমরা বলি। এটা কি ছিল? জলীয় দ্রবণে যারা প্রোটন দান করে, আমরা বলছি হাইড্রোক্লোরিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, পারা গেল। জলীয় দ্রবণে যারা হাইড্রোক্সাইড আয়ন দান করে, সোডিয়াম হাইড্রোক্সাইড, পটাশিয়াম হাইড্রোক্সাইড, কোষ্টিক সোডা, কোষ্টিক পটাশের কথা ওরা বলছে। এই হইল। এবং এটা অজলীয় দ্রবণে কার্যকর নয়, অর্থাৎ পানির অনুপস্থিতিতে কার্যকর নয়। ওই যে কপার সালফেট, এটা আসলে কপার সালফেটের জলীয় দ্রবণ আসলে কি? অম্লধর্মী। এবং অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ আসলে অম্লধর্মী। এই যে তাদের অম্লধর্মিতা আমরা আর্হেনিয়াস দ্বারা প্রমাণ করতে পারবো না। কেন? কারণ আর্হেনিয়াস কি বলছে? যারা প্রোটন দান করে, তো অ্যালুমিনিয়াম ক্লোরাইডের মধ্যে তো প্রোটন নাই স্যার। AlCl3, এটার মধ্যে কি প্রোটন আছে? সে কি আর জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করতে পারবে, অথবা হাইড্রোক্সাইড আয়ন উৎপন্ন করতে পারবে? না। সুতরাং এটার ব্যাখ্যা আমরা দিতে পারি না। এটার ব্যাখ্যা কেমনে দিব সেটা আমি দেখাচ্ছি পরে, সমস্যা নেই। এই যে সোডিয়াম কার্বনেট যে ক্ষারধর্মী, সেটার ব্যাখ্যা ওই জায়গায় দেওয়া যায় না। তারপরে অ্যামোনিয়া যে ক্ষারধর্মী গ্যাস, সেটাও দেওয়া যায় না। এই জায়গায় ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, ও সংখ্যাটা ভুল আছে এই জায়গায়, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড CaOH হবে। আশা করি আমরা আর্হেনিয়াস মতবাদ নিয়ে আর কোনো সমস্যা নাই। ওকে, তাহলে আর্হেনিয়াস মতবাদের সীমাবদ্ধতার কারণটা কি ছিল? যে সোডিয়াম কার্বনেট
বলেন বা অ্যালুমিনিয়াম ক্লোরাইডের অম্লধর্মিতা ওরা ব্যাখ্যা করতে পারে না। আচ্ছা, আমি ওইটা একটু বলে দিই, এটা আমাদের আর কনফিউশন রাখার প্রয়োজন নাই, এটা সামনে আমাদের লাগবে। এই যে আমরা বলতেছি যে সোডিয়াম কার্বনেটের জলীয় দ্রবণ যে ক্ষারধর্মী কেন, সোডিয়াম কার্বনেটের ক্ষারধর্মিতা আমরা কিভাবে প্রমাণ করতে পারি, ক্ষার ধর্মিতা, যে সোডিয়াম কার্বনেট যে ক্ষারধর্মী সেটা আমরা আসলে কিভাবে প্রমাণ করব। আপনি এটা তো আর্হেনিয়াস দিয়ে করা যাবে না, আপনি কি করবেন, ওকে ইয়ার সাথে বিক্রিয়া করে দিবেন, পানির সাথে। সোডিয়াম কার্বনেটকে যদি আমি পানির সাথে বিক্রিয়া দেই তখন আসলে হয় কি জানেন, সোডিয়াম হাইড্রোক্সাইড হবে এবং কার্বনিক অ্যাসিড হবে, কার্বনিক অ্যাসিড হবে। এখন আপনি যদি সমাধান হয়তো করলাম, এই জায়গায় সোডিয়াম 2টা, এই জায়গায় দিলাম আমি 2। এখন দেখেন হাইড্রোজেন হয়ে গেছে 2 2 4। এই যে স্যার আমার তীব্র অম্ল এবং মৃদু অম্ল এই কনসেপ্টটা জানতে হবে। সোডিয়াম হাইড্রোক্সাইড 1 নাম্বার এবং 2 নাম্বার গ্রুপের যে ধাতুগুলো আছে তাদের যে ক্ষারগুলা বা ক্ষারকগুলা তারা তীব্র ক্ষার হয়, এটা হলো তীব্র ক্ষার, এটা কি তীব্র ক্ষার। আর কার্বনিক অ্যাসিড একটু আগে আমরা বলছিলাম ওই দুর্বল অম্ল বা দুর্বল অ্যাসিড যেগুলো আমরা খাইতে পারি। স্যার একটু চিন্তা করেন, যেহেতু সোডিয়াম হাইড্রোক্সাইড তীব্র ক্ষার, আমরা পানিতে যতটা সোডিয়াম হাইড্রোক্সাইড দিব সে সম্পূর্ণরূপে দ্রবীভূত হয়ে যাবে। আচ্ছা মনে করি প্রতি সেকেন্ডে এটা 100টা সোডিয়াম, প্রতি সেকেন্ডে ফর এক্সাম্পল প্রতি সেকেন্ডে 100টা সোডিয়াম হাইড্রোক্সাইড পানিতে দ্রবীভূত হইতে 100টা OH মাইনাস আয়ন উৎপন্ন হবে প্রতি সেকেন্ডে ফর এক্সাম্পল। কার্বনিক অ্যাসিড দুর্বল অম্ল, সে অল্প পরিমাণে আয়নিত হবে, মনে করলাম প্রতি সেকেন্ডে এই জায়গায় 20টা বা 10টা 20টা H প্লাস উৎপন্ন হইল, কারণ কার্বনিক অ্যাসিড বিয়োজিত হইব 2 H প্লাস 2টা আর কার্বনেট আয়ন। আচ্ছা এখন দেখেন যেহেতু এটা দুর্বল সেজন্য এটা কম হয়েছে, আর যেহেতু এটা তীব্র ক্ষার সেজন্য সেটা বেশি হয়েছে। এখন কি হবে একটু খেয়াল করেন, এই জায়গায় যে 20টা H প্লাস ছিল সে কি করতে পারবে, 20টা OH এর সাথে বিক্রিয়া কইরা, 20টা OH মাইনাসের সাথে বিক্রিয়া করে সে পানি বানাই ফেলতে পারবে, H2O। কয়টা পানি হবে? আচ্ছা এই জায়গায় 20 দিলে আমরা আসলে সমতা সাধন করতে আমাদের একটু সমস্যা হচ্ছে, তাই তো। এই জায়গায় H প্লাস OH মাইনাস, অর্থাৎ একটা H প্লাস একটা OH মাইনাস মিলে এক অণু পানি হয়, তাইলে এই জায়গায় আমরা বলতে পারি যে 20টা H প্লাস 20টা OH মাইনাসের সাথে বিক্রিয়া করে 20 অণু পানি বানাবে। এটা তো নিরপেক্ষ, পানি আসলে কি নিরপেক্ষ আপাত দৃষ্টিতে, কিন্তু অন্যান্য মতবাদ এটা অম্লধর্মিতা ক্ষারধর্মিতা আছে। আচ্ছা স্যার একটু খেয়াল করেন, এই যে এর জলীয় দ্রবণ আসলে ক্ষারধর্মী কেন, বিষয়টা হইল দেখেন এই জায়গায় 20টা H প্লাস যখন এই জায়গা থেকে 20টা OH মাইনাস নিয়ে যাবে, 20টা OH মাইনাস নিয়ে গেল, এই বিক্রিয়া শেষে এই মিশ্রণের মধ্যে 80টা OH মাইনাস কি থেকে যাবে না? দেখেন তো 20টা H প্লাসে এই জায়গা থেকে 20টা OH মাইনাস নিয়ে যাবে, তারপরে তো দ্রবণে 80টা কি থেকে যাবে, OH মাইনাস থেকে যাবে। যে দ্রবণের মধ্যে OH মাইনাস থাকবে সেটা ক্ষারধর্মী, এই জন্যই সোডিয়াম কার্বনেট কি ক্ষারধর্মী। যাই হোক আমাদের যেহেতু এটা সৃজনশীলে লিখতে হবে না বা বড় প্রশ্নতে লিখতে হবে না, এখন আমি শর্টকাট আমি আপনাদের বলি যে কিভাবে সেটা আনসার করবেন। শর্টকাট দেখেন, যেমন এই যে সোডিয়ামটা দেখলে মনে হবে যে এটা সোডিয়াম হাইড্রোক্সাইড থেকে আসছে, কার্বনেট দেখলে মনে হবে যে এটা কার্বনিক অ্যাসিড থেকে আসছে। সুতরাং এটা দুর্বল, এটা তীব্র, সুতরাং এটা জলীয় দ্রবণ যে জিনিসটা তীব্র হবে ওই ধর্ম বিশিষ্ট হবে, যেহেতু এটা তীব্র সুতরাং এটা কি ক্ষারধর্মী হবে। ফর এক্সাম্পল অ্যালুমিনিয়াম ক্লোরাইড। স্যার এই অ্যালুমিনিয়াম দিকে আমরা জানি লবণটা হয় অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া নরমালি, তো এই অ্যালুমিনিয়ামটা আসছে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড থেকে, আর এই ক্লোরিনটা আসছে HCl থেকে। এই দুইটা বিক্রিয়া করে পানির সাথে বিক্রিয়া দিলে এই দুইটা হবে। স্যার আমরা জানি এটা তীব্র অ্যাসিড, কি অ্যাসিড? তীব্র অ্যাসিড, আর অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড মৃদু ক্ষার। এখন আপনি বলতে পারেন যে স্যার এটা কেন মৃদু ক্ষার? স্যার নবম দশম শ্রেণীর রাসায়নিক বিক্রিয়া চ্যাপ্টারে একটা ছিল যে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড পানিতে অদ্রবণীয়, মানে পানিতে অল্প পরিমাণে আয়নিত, সুতরাং এটা দুর্বল ক্ষার। কি ক্ষার? দুর্বল ক্ষার। আর এটা তীব্র অ্যাসিড, যেহেতু এটা তীব্র অ্যাসিড মানে বিক্রিয়া শেষে দ্রবণে অতিরিক্ত H প্লাসের পরিমাণ থেকে যাবে, সুতরাং সেটা কি ধর্মী? অম্লধর্মী হবে। এর জলীয় দ্রবণ কি হবে? অম্লধর্মী। বুঝতে পারছি স্যার বিষয়টা? ওকে, আশা করি আমরা বুঝতে পারছি। এখন যে কোনো একটা দ্রবণ যদি আপনাকে দিয়ে দেয় যে এটার জলীয় দ্রবণ কি ধর্মী হবে, আশা করি আপনি এটা উত্তর দিতে পারবেন বা MCQতে আসলে বুঝতে পারবেন। স্যার গেল। এখন আর্হেনিয়াসের পরে আমরা যেটা পড়বো ব্রনস্ট্যাট ও লাউরি মতবাদ।
ব্রনস্ট্যাড ও লাউরি। ব্রনস্ট্যাড ব্রনস্ট্যাড ও লাউরি মতবাদ। স্যার, এই আরহেনিয়াস মতবাদের সাথে ব্রনস্ট্যাড ও লাউরি মতবাদের কিছু মিল ছিল, আবার একটু অমিলও আছে। সেই জিনিসটা আসলে কি? এটা আসলে 1923 সালে হয়। 1923 সালে ব্রনস্ট্যাড লাউরি মতবাদটা হয় 1923 সালে। 1887 সালে ছিল আরহেনিয়াস, পরে ছিল 1923 সালে। এখন দেখেন 1913 সালে রবীন্দ্রনাথ নোবেল পাইছিলেন, এবং তার 10 বছর পরে, ওইভাবে আমরা মনে রাখতে পারি ব্রনস্ট্যাড ও লাউরি মতবাদটা। আচ্ছা, ব্রনস্ট্যাড এবং লাউরি মতবাদে ওরা কি বলছে জানেন? যে আরহেনিয়াসে বলছিল যে যারা জলীয় দ্রবণে H+ আয়ন ত্যাগ করে, ওরা এসে কি বললেন যে না, যে জলীয় দ্রবণ লাগবে না, যে সকল পদার্থ অন্য পদার্থকে প্রোটন দিতে পারবে তারাই আসলে অম্ল। কি বলছি? ব্রনস্ট্যাড এবং লাউরি মতবাদে যে অম্ল কাকে বলে, অম্ল বা অ্যাসিড কাকে বলে, সেই জিনিসটা আমরা একটু দেখি। অম্ল, তাইলে ওনারা বলছে যে জায়গায় কি লাগবে না, পানি টানি লাগবে না, যারা অন্য পদার্থকে প্রোটন দিবে, যেমন HCl, সে গ্যাসীয় হোক সমস্যা নাই, সে অন্য পদার্থকে প্রোটন দিতে পারলে, অর্থাৎ H+ এবং Cl-, সুতরাং সে কি হবে? অম্ল। এখন আপনি বলবেন অন্য পদার্থকে দেয় কিভাবে? একটু খেয়াল করেন, আমি যদি একটু দেখাই। HCl সাথে অ্যামোনিয়ার বিক্রিয়া দিলাম, অ্যামোনিয়া, এই যে অ্যামোনিয়ার মধ্যে কিন্তু মুক্ত জোড় ইলেকট্রন আছে, আমরা জানি। এখন বিক্রিয়ার সময় কি করবে যাবেন, এই যে আপনারা সন্নিবেশ সমযোজী বন্ধন সম্পর্কে আপনাদের আইডিয়া আছে কিনা, আমরা হয়তো অন্য টপিকে এটা আলোচনা করব, সমস্যা নাই। এই যে নাইট্রোজেন কি করবে, তারে একজোড়া ইলেকট্রন দিয়া অ্যামোনিয়াম আয়ন হবে। কি হবে? অ্যামোনিয়াম আয়ন, আর এই জায়গায় হবে Cl- আয়ন। এই জায়গায় আবার অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারকের টপিকটাও চলে আসতেছে, এটা আমরা পরে আলোচনা করব, সমস্যা নাই। এই যে স্যার HCl কি করছে, প্রোটন দান করছে, সে গ্যাসীয় অবস্থায় করতে পারতেছে এটা অ্যামোনিয়ার সাথে, সুতরাং সে আসলে কি? অম্ল। সে আসলে কি? অম্ল। আচ্ছা, এখন মনে করেন শুধু এইটা থাকবে যে তা না, আয়নও হইতে পারে, যেমন বাইকার্বনেট। এটা কি বাইকার্বনেট? সে কি করতে পারে দেখেন তো, সে বিয়োজিত H+ এবং CO3 2- কার্বনেট, যেহেতু সে H+ আয়ন বা প্রোটন দান করতে পারে, সুতরাং সে কি? অম্ল। তাহলে এই জায়গায় আমরা আসলে কি পাইলাম? আরহেনিয়াস বলছিল যে জলীয় দ্রবণে, আর এই জায়গায় বলছে যে জলীয় দ্রবণ লাগবে না, যারা প্রোটন দান করতে পারে তারাই আসলে কি? অম্ল। ঠিক আছে, এই বাইকার্বনেট, বাইসালফেট ইত্যাদি এগুলো হবে। এখন আসলে আমি যদি ক্ষারকের কথা বলি, ক্ষারক, ব্রনস্ট্যাড ও লাউরি মতবাদ অনুসারে ক্ষারক, এই জায়গায় যারা প্রোটন ত্যাগ করতে পারে তারা ছিল অম্ল, আর ওই জায়গায় বলা হয়েছে যারা প্রোটন গ্রহণ করতে পারে, যারা প্রোটন গ্রহণ করতে পারে, মনে করেন Cl-, এই যে আমি বললাম, সে কি করবে? একটা প্রোটন গ্রহণ করে HCl হবে, HCl হবে, সুতরাং সে আসলে কি? ক্ষারক। সে আসলে কি? ক্ষারক। এরপরে মনে করেন যে অ্যামোনিয়া, এই যে মুক্ত জোড় ইলেকট্রন আছে, সে কি করবে? একটা প্রোটন গ্রহণ করবে, কইরা কি হবে? অ্যামোনিয়াম হবে, সুতরাং সে আসলে কি? ক্ষারক। আরেকটা ইন্টারেস্টিং দেখুন, অ্যামোনিয়াম কিন্তু আবার অম্ল। এই অ্যামোনিয়াম অম্ল হবে কেন বলেন তো? যে এই অ্যামোনিয়াম কি করছে, সে একটা ইলেকট্রন, একটা প্রোটন ত্যাগ করে কিন্তু অ্যামোনিয়া হইতে পারে, অ্যামোনিয়া। এই যে যেহেতু সে প্রোটন ত্যাগ করতে পারে, সুতরাং সে অম্ল। আর অ্যামোনিয়া ইলেকট্রন গ্রহণ করতে পারে, প্রোটন গ্রহণ করতে পারে, সে ক্ষারক। বুঝতে পারছি? এখন আসেন আমরা এক নজরে এই ডাটাগুলো একটু দেখি। ব্রনস্ট্যাড লাউরি মতবাদ 1923 সালে, এটাকে প্লুটোনীয় মতবাদ বলে। ইয়েস, ব্রনস্ট্যাড লাউরি মতবাদকে প্লুটোনীয় মতবাদ বলে, যা অন্য পদার্থকে প্রোটন দান করে। এই যে একটু আগে বললাম, এই জায়গায় বাইসালফেট হবে, বাইসালফেট। যে অম্ল হতে প্রোটন গ্রহণ করে, আমরা বলছিলাম যে অম্ল হতে যে HCl কি করতে, Cl- কি করে? অন্য হতে প্রোটন গ্রহণ করে। স্যার, এই জায়গায় কিন্তু পানিকেও আমরা ক্ষারক হিসেবে ব্যাখ্যা করতে পারি। পানিকে কেমনে দেখেন, এই দেখেন H2O, পানি কি? H2O, এটার মধ্যে 2 জোড়া মুক্ত জোড় ইলেকট্রন আছে, এই জায়গায় প্রোটন গ্রহণ করে সে কিন্তু হাইড্রোনিয়াম আয়ন হইতে পারে, হাইড্রোনিয়াম আয়ন। যেহেতু সে প্রোটন গ্রহণ করছে, সুতরাং এই জায়গায় ব্রনস্ট্যাড লাউরি মতবাদ অনুসারে পানি কিন্তু আসলে কি? ক্ষারক হবে। কি হবে? ক্ষারক, যারা প্রোটন গ্রহণ করে। আশা করি আমরা বুঝতে পারছি। এই যে প্রোটনীয় তত্ত্ব কখনোই নন প্রোটনীয় দ্রাবকে, অর্থাৎ যাদের মধ্যে H+ নাই, ওই ধরনের দ্রাবকে আসলে হবে না, বা হবে না। এটি কখনো অ্যাসিডীয় অক্সাইড এবং ক্ষারীয় অক্সাইডের মধ্যে ব্যাখ্যা করতে পারে না। ইয়েস, এখন এটা সীমাবদ্ধতা কি? আমরা
যে এটারও কিন্তু সীমাবদ্ধতা আছে স্যার। এই ব্রনস্টেড এবং লাউরি মতবাদের সীমাবদ্ধতা আছে। সীমাবদ্ধতা কি? যে প্রোটন নাই, পানির মধ্যে কিন্তু প্রোটন আছে, তো প্রোটন নাই এমন দ্রাবকে সেটা ব্যাখ্যা করা যাচ্ছে না। আর যে বিভিন্ন অক্সাইড গুলার ব্যাখ্যা করা যাচ্ছে না, অম্লধর্মিতা বা ক্ষারধর্মিতা ব্যাখ্যা করা যাচ্ছে না। আচ্ছা একটু দেখি কোনগুলা যাচ্ছে না, তার সীমাবদ্ধতা আমরা একটু দেখি। ফর এক্সাম্পল এই সীমাবদ্ধতা, এই ব্রনস্টেড লাউরি সীমাবদ্ধতা মানে ত্রুটিগুলো আসলে কি? যে সীমাবদ্ধতার মধ্যে একটা, যেমন কার্বন ডাই অক্সাইড, আমরা জানি অধাতুর অক্সাইড অম্লধর্মী, এরা অ্যাসিড বৃষ্টি তৈরি করে, মনে আছে? যে অধাতুর অক্সাইড গুলা যেমন সালফার ডাই অক্সাইড, এগুলা কি অম্লধর্মী? অধাতুর অক্সাইড অম্লধর্মী। কেমনে? এই যে পানির সাথে বিক্রিয়া করে, আপনি সরাসরি না চিনলে এটাকে পানির সাথে বিক্রিয়া দিয়ে দিবেন। এটা হলো কার্বনিক অ্যাসিড H2CO3, আর এই জায়গায় দিলাম এটা হলো সালফিউরাস অ্যাসিড H2SO3। এই যে যারা পানির সাথে বিক্রিয়া করে কার্বনিক অ্যাসিড এবং সালফিউরাস অ্যাসিড হইল, সে অম্ল, সে অম্লধর্মী। এই অম্লধর্মীতে আসলে আমরা কি করতে পারবো না, ওই মতবাদ অনুসারে ব্যাখ্যা করতে পারবো না। আমরা কি জানি? যারা প্রোটন দান করে, এটার মধ্যে তো প্রোটন নাই স্যার, এটার মধ্যে প্রোটন নাই, সে ত্যাগ করবে কিভাবে? এই জন্য এটা ব্যাখ্যা করা যায় না। যেমন ক্ষারধর্মিতার কথা যদি আমরা বলি, মনে করেন ক্যালসিয়াম অক্সাইড, আমরা জানি ধাতুর অক্সাইড ক্ষারধর্মী, কেমনে প্রমাণ করবে? সে পানির সাথে বিক্রিয়া করে কি করে ক্ষার উৎপন্ন করে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড। এখন আমরা কিন্তু ব্রনস্টেড লাউরি মতবাদ অনুযায়ী যারা প্রোটন গ্রহণ করে, সে কিন্তু প্রোটন গ্রহণ করে নাই, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড পানির সাথে বিক্রিয়া করে কি করছে? ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। ক্যালসিয়াম অক্সাইড পানির সাথে বিক্রিয়া করে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করছে। তার মধ্যে প্রোটন, তো সে প্রোটন গ্রহণ করে নাই সরাসরি, সুতরাং এইগুলার ব্যাখ্যা দেওয়া যায় নাই। বুঝতে পারছি? ওকে, তাইলে আমার মনে হয় ব্রনস্টেড লাউরি মতবাদ, আরহেনিয়াস মতবাদ নিয়ে আমাদের আর কোনো সমস্যা থাকার কথা না। এখন আসেন আমরা লুইস মতবাদ, এটা একটা ইন্টারেস্টিং মতবাদ। লুইস মতবাদ স্যার, লুইস এই লোক কি করছে জানেন? সম্পূর্ণ অম্ল ক্ষারকের কনসেপ্টটাকে মোটামুটি চেঞ্জ করে ফেলছে। আমরা এতক্ষণ বলছি যে আরহেনিয়াস বলছিল যারা জলীয় দ্রবণে প্রোটন ত্যাগ করবে অথবা হাইড্রোক্সাইড ত্যাগ করবে, ব্রনস্টেড বললো যে না, জলীয় দ্রবণ লাগবে না, যারা প্রোটন ত্যাগ করতে পারবে তারা অম্ল, যারা প্রোটন গ্রহণ করতে পারবে তারা ক্ষারক। অর্থাৎ প্রোটন নিয়ে টানাটানি জিওগ্রাফি বা। এদিকে লুইস এসে বললো যে বাদ দাও, এই প্রোটন লাগবে না। উনি ইলেকট্রন দিয়ে আসলে অম্ল ক্ষারকের তত্ত্বটা ব্যাখ্যা করে ফেলছেন। তাহলে দেখি আসলে কি লুইস মতবাদ। এই লুইস মতবাদ অনুযায়ী স্যার, লুইস মতবাদ অনুযায়ী ক্ষারক কারা, অম্ল কারা, আমরা এটা দেখব। যে অম্ল, এই লুইস মতবাদ অনুযায়ী যারা অন্য পদার্থতে ইলেকট্রন জোড় গ্রহণ করে তারাই আসলে লুইস অম্ল। আমি যদি ক্ষারকের কথা বলি, ক্ষারক যারা ইলেকট্রন জোড় দান করতে পারে, যে সকল পদার্থ অন্য পদার্থকে ইলেকট্রন জোড় দান করে তারা আসলে ক্ষারক। ফর এক্সাম্পল যেমন অ্যামোনিয়া, এই যে স্যার সে কি করতে পারে? একটা প্রোটন, এই প্রোটনের কিন্তু ইলেকট্রন নাই, সে হাইড্রোজেন একটা ইলেকট্রন ছিল, সে ত্যাগ কইরা তার ইলেকট্রন জিরো হয়ে গেছে, মানে শূন্য নাই। তখন সে কি করে? বা ঘাটতি আছে, এই যে তাকে এক জোড়া ইলেকট্রন দেওয়া সন্নিবেশ সমযোজী বন্ধন গঠন করে করে অ্যামোনিয়াম হয়। এই যে সে এক জোড়া ইলেকট্রন দান করতে পারছে, সে ক্ষারক। সে কি? ক্ষারক, ইলেকট্রন দান করতে পারবে। এখন প্রশ্ন হলো যারা ইলেকট্রন গ্রহণ করবে, দেখেন একটা ইন্টারেস্টিং ব্যাপার, এই অনুযায়ী আসলে H+ আসলে কি অম্ল, কারণ সে কি করতেছে? ইলেকট্রন জোড় গ্রহণ করতেছে। এই H+ বলেন, Cu2+ বলেন, অর্থাৎ যারা ইলেকট্রন জোড় গ্রহণ করতে পারে তারাই আসলে অম্ল। বুঝতে পারছি? অর্থাৎ এই ক্ষেত্রে ধনাত্মক চার্জ বিশিষ্ট হইতে পারে। এই অম্লগুলো আবার একটা হলো ধনাত্মক চার্জ বিশিষ্ট হইতে পারে, আবার নিরপেক্ষ হইতে পারে। এক্ষেত্রে যারা অষ্টক সংকুচিত যৌগ, মূলত কি অষ্টক সংকুচিত যৌগ, এই অষ্টক সংকুচিত যৌগের অম্লধর্মিতা প্রমাণ করা যায়। আচ্ছা স্যার, AlCl3 আমরা কি পড়ছিলাম? যে অ্যালুমিনিয়াম ক্লোরাইডের জলীয় দ্রবণ অম্লধর্মী, অন্যভাবে প্রমাণ করছিলাম। এই লুইস মতবাদ অনুযায়ী এটার ব্যাখ্যা দেওয়া যায়। আমরা জানি অ্যালুমিনিয়াম ক্লোরাইড কিন্তু আয়নিক যৌগ না, এটা অনেকে ভুল করে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড ডাইমার অণু গঠন করে, তত্ত্বের আসলে শেষ নাই। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে? Al2Cl6, অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে? ডাইমার অণু গঠন করে। এটা আমরা হয়তো অন্য জায়গায় আলোচনা করব ডাইমার নিয়ে, এখন আর বলতেছি না। তো অ্যালুমিনিয়াম ক্লোরাইড যে অম্লধর্মী, সেটা আমরা কিভাবে প্রমাণ করছিলাম? যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড কি করে? সে অ্যালুমিনিয়াম
সে পানির লোকে বিক্রিয়া করে অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড বানাবে, আর সে বানাবে HCl। যেহেতু HCl তীব্র, সুতরাং সেটা অম্লধর্মী, এইভাবে প্রমাণ করছিলাম। কিন্তু না, এটা আমরা লুইস মতবাদ অনুযায়ী ব্যাখ্যা করতে পারি। কিভাবে করব দেখেন, এই যে অ্যালুমিনিয়াম কিন্তু সমযোজী বন্ধন গঠন করে, সে আয়নিক বন্ধন গঠন করে না। এই যে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, খেয়াল করেন তো, অ্যালুমিনিয়ামের বৈশিষ্ট্য 3টা ইলেকট্রন, সে কি করে 3টা ক্লোরিনের সাথে 3টা ইলেকট্রন শেয়ার করে না, সে কি করে না অষ্টক বিন্যাস লাভ করতে পারে নাই। এটা অষ্টক সংকুচিত যৌগ, অষ্টক সংকুচন। এই ঘটনাকে আমরা কি বলি? অষ্টক সংকুচন। দেখবেন যে সকল যৌগ অষ্টক সংকুচন তারাই আসলে লুইস অম্ল। কারণ কি, সে অন্য পরমাণুতে ইলেকট্রন জোড় কি করতে পারবে? গ্রহণ করতে পারবে। বুঝতে পারছি? অনুরূপভাবে BF3 এগুলা কি? লুইস অম্ল। ক্ষারক কারা? যারা মুক্তজোড় ইলেকট্রন আছে। এই হিসাবে পানিও কিন্তু ক্ষারক। কেন? ওই যে পানি কি করে একটা H+ এক জোড়া দিয়ে আসে হাইড্রোনিয়াম আয়ন গঠন করে ফেলবে। এই জায়গায় তীর চিহ্ন হবে, দুঃখিত আমি। হ্যাঁ, এই জায়গায় কি হবে? হাইড্রোনিয়াম আয়ন। বুঝতে পারছি? এই হইল আমাদের লুইস অম্ল, লুইস কারকের কনসেপ্ট। দেখেন আমরা এক নজরে দেখি আসলে ওনারা কি বলছে। 1923 সালে, এটা কত সালে হয়? 1923 সালে। অর্থাৎ ব্রনস্টেড ও লাউরি মতবাদ এবং লুইস মতবাদ একই সাথে হয়েছে নাকি? ইলেকট্রনীয় মতবাদ, ইয়েস। আগের গুলা যে ব্রনস্টেড লাউরি ছিল প্লুটোনীয়, আর এটা হলো ইলেকট্রনীয় মতবাদ, সর্বাধুনিক এদের মধ্যে। সংজ্ঞাটা কি, যারা এক জোড়া ইলেকট্রন গ্রহণ করে তারা হইলো গিয়ে আসলে অম্ল, আর যারা ইলেকট্রন দান করে তারা আসলে কি? ক্ষারক। তো গ্রহণ করবে কারা? প্লাস আয়ন গুলা, প্লাস আয়ন, যেমন কপার আয়ন, H+ আয়ন এবং অষ্টক সংকুচিত যৌগ। এক কথায় আমরা বলতে পারি যে লুইস অম্ল কারা? যারা প্লাস আয়ন এবং যারা অষ্টক সংকুচিত যৌগ, তারাই আসলে লুইস অম্ল। লুইস ক্ষারক কারা? যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, যাদের মধ্যে মুক্তজোড় ইলেকট্রন থাকবে, বা মাইনাস আয়ন গুলা। মাইনাস আয়ন গুলো ক্ষারক কেন বলেন তো? এই যে Cl- হয়েছে, কেমনে হয়েছে? তার অষ্টক বিন্যাস লাভ করে হয়েছে। এর মানে তার বহিস্তর মুক্তজোড় ইলেকট্রন আছে, সে চাইলে কি করতে পারবে? ইলেকট্রন জোড় দান করতে পারবে, সুতরাং সে কি? ক্ষারক। এই হইল আমাদের আসলে লুইস মতবাদ। এখন এটা সীমাবদ্ধতা কি? সীমাবদ্ধতা লুইস তত্ত্ব শুধুমাত্র সন্নিবেশ সমযোজী বন্ধন বিশিষ্ট যৌগের ক্ষেত্রে প্রযোজ্য। ইয়াস, ওই যে এই যে সন্নিবেশ সমযোজী বন্ধন, সন্নিবেশ সমযোজী বন্ধনটা কি মনে আছে? যে সমযোজী বন্ধনে শেয়ারকৃত ইলেকট্রন যুগল একটি পরমাণু বা মূলক থেকে আছে তাকে সন্নিবেশ সমযোজী বন্ধন বলে। আচ্ছা, আমি এইদিকে এটা অন্য জায়গায় হয়তো আমরা আলোচনা করব। যেমন এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড, এই জায়গায় কি ইলেকট্রন দেওয়া নেওয়া ঘটে? তারও ওই যে এটা H+ আর এটা কি? Cl-। এটা আমরা কি করতে পারি বলেন তো? আমরা আর্হেনিয়াম মতবাদ এবং H+ আর Cl-। এই যে HCl যে অ্যাসিড, এটা আমরা আর্হেনিয়াস মতবাদ এবং ব্রনস্টেড ও লাউরি মতবাদ দিয়ে প্রমাণ করতে পারি, কিন্তু লুইস মতবাদ দিয়ে করতে পারবো, কারণ এই জায়গায় ইলেকট্রনের কোনো আসল বিষয় নাই। এরকম অনুরূপভাবে যেমন সালফিউরিক অ্যাসিড H2SO4, এই সালফিউরিক অ্যাসিডের অম্লধর্মিতা আমরা কি করতে পারবো না? সালফিউরিক অ্যাসিডের অম্লধর্মিতা লুইস মতবাদ দিয়ে প্রমাণ করতে পারবো না। কেন? এটার মধ্যে কি করে এটা করতে পারবো আমরা? কি? ব্রনস্টেড এবং লাউরি মতবাদ দিয়ে। কারণ যারা জলীয় দ্রবণে H+ আয়ন উৎপন্ন করে তারা আর্হেনিয়াস, আর ব্রনস্টেড এবং লাউরি হলো যারা প্রোটন দান করে। তো লুইস অনুযায়ী তো লুইস কি বলছিল? যারা ইলেকট্রন জোড় গ্রহণ করে। সালফিউরিক অ্যাসিড কি ইলেকট্রন জোড় গ্রহণ করবে না? সুতরাং এই জায়গায় কিন্তু সীমাবদ্ধতা আছে। তো সীমাবদ্ধতা কি লুইসের? এদের অ্যাসিড তত্ত্ব মানে মেইন অ্যাসিড গুলা যেগুলা HCl, সালফিউরিক অ্যাসিড প্রভৃতি যৌগ সন্নিবেশ বন্ধন গঠন করে না, যেটা লুইস তত্ত্ব ব্যাখ্যা করতে পারে না। তো লুইস তত্ত্ব অ্যাসিড ক্ষার বিক্রিয়ার ক্ষেত্রে প্রযোজ্য নয়। আশা করি আমরা এটা বুঝতে পারছি। এই তিনটাই আসলে আমাদের মোটামুটি সিলেবাস। আমরা বলছিলাম যে ইন্টারমিডিয়েট লেভেলের কোর্সটাই আসলে আপনার নিবন্ধনের প্রস্তুতির জন্য 85% কভার করবে, 85%। ওকে স্যার, একটা নিচে একটা নোট আছে, ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে অ্যামোনিয়া এবং পানি হচ্ছে ক্ষারক, কিন্তু আর্হেনিয়াস মতবাদ অনুসারে এরা ক্ষারক নয়। আর্হেনিয়াস মতবাদ কি ছিল? যারা OH- আয়ন ত্যাগ করবে। তো এই জায়গায় কি অ্যামোনিয়া কি OH- আয়ন ত্যাগ করতে পারবে? করতে পারবে না। কিন্তু ব্রনস্টেডে কি বলছিল? যারা প্রোটন গ্রহণ করতে পারে সে কিন্তু প্রোটন গ্রহণ করতে পারে, সুতরাং সে ক্ষারক। আর্হেনিয়াস মতবাদ অনুযায়ী সে OH- আয়ন উৎপন্ন করবে না, সেজন্য সে ক্ষারক না। পানির ক্ষেত্রে তো আমি বলছিলাম H2O,
সে কি করতে পারে, প্রোটন গ্রহণ করতে পারবে, সুতরাং সে ক্ষারক। সেটা হলো কি ব্রনস্টেড ও লাউরি মতবাদ অনুসারে। কিন্তু এখন আসেন উসানুবিস মতবাদ। হ্যাঁ, এই জায়গায় এই নোটটা কি আমরা ক্লিয়ার হয়েছে কিনা দেখেন, যে ব্রনস্টেড লাউরি মতবাদ অনুসারে এরা হচ্ছে ক্ষারক, কিন্তু আর্হেনিয়াস মতবাদ, কারণ আর্হেনিয়াস মতবাদ কি ছিল, এই পানি আবার পানির মধ্যে কি H+N উৎপন্ন করবে সেই জায়গায়। তো এই জায়গা থেকে আমি ব্রনস্টাড লাউরিটা ছিল যে যারা ইলেকট্রন জোড় কি করতে পারবে, প্রোটন ত্যাগ করতে পারবে, এটা জলীয় দ্রবণ লাগবে না, সেই মতবাদ অনুযায়ী আসলে ব্যাখ্যা করলে হয়ে যাবে। এখন আছেন উষানুবিশ মতবাদ, এটা শুধু আমরা জেনে নিলেই হবে, এটা থেকে খুব বেশি একটা কোয়েকশন আপনাদের আসার সম্ভাবনা নাই। দেখেন উষানুবিশ মতবাদ 1938 সালে, এটাকে ক্যাটায়নিক অ্যানায়নিক মতবাদ বলে। এসিড হচ্ছে এমন পদার্থ যা একটি ক্ষারককে নিষ্ক্রিয় করে। তো এসিড তো আসলে ক্ষারককে কি করে নিষ্ক্রিয় করে, ক্যাটায়ন বা ইলেকট্রন দান করে অ্যানায়নে যুক্ত হয়। যেমন এই যে অ্যামোনিয়াম, তারপরে HCl, তারা কি করে অ্যাসিডকে প্রশমিত, ক্ষারককে প্রশমিত করে, তারাই আসলে অ্যাসিড। ক্ষার হচ্ছে এমন পদার্থ যা অ্যাসিডকে নিষ্ক্রিয় করে। তো এই হিসাবে সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম সায়ানাইড, হাইড্রোক্সাইড, এগুলো আমরা হয়তো পরে আরো ডিটেলস জানবো যদি প্রয়োজন মনে হয়। লাক্স ফ্লাড মতবাদ 1947 সালে, এটা আসলে অক্সাইড মতবাদ, যে অক্সাইড গুলার যে অম্লধর্মিতা বা ক্ষারধর্মিতা আমরা ব্যাখ্যা করি। বিক্রিয়ার সময় যে যুগ অক্সাইড আয়ন দান করে, তারা আসলে কি অম্ল, আর বিক্রিয়ার সময় যারা অক্সাইড গ্রহণ করে তারা আসলে কি ক্ষারক। শুধুমাত্র অক্সাইড যুক্ত যৌগের ক্ষেত্রে তথ্য প্রযোজ্য, এটা সীমাবদ্ধতা নাই। আশা করি আমরা আসলে অম্ল ক্ষারকের মতবাদের ক্ষেত্রে আর্হেনিয়াস, ব্রনস্টেড ও লাউরি মতবাদ এবং লুইস মতবাদ এবং উসানুবিস মতবাদ ও লাক্স ফ্লাড মতবাদ সম্পর্কে জানতে পারছি। এখন আমরা আসলে ওই টপিক রিলেটেড খুব ইম্পর্টেন্ট আলোচ্য বিষয়গুলো কি কি ছিল, তারপরে আমরা আসলে এমসিকিউটা সলভ করব। আমরা অম্ল ক্ষারকের মতবাদের 5টা মতবাদ জানার পর আমাদের আরো 2টা কনসেপ্ট ক্লিয়ার করা লাগবে। এই কনসেপ্টগুলো কি, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক এবং অম্লত্ব ক্ষারকত্ব। এই 2টা টপিক আমাদের ক্লিয়ার হয়ে গেলে এই সম্পর্কিত, অর্থাৎ অম্ল ক্ষারকের মতবাদ সম্পর্কিত যত ধরনের এমসিকিউ আসুক না কেন আপনি সলভ করতে পারবেন। সেটা হইতে পারে ওই যে 49তম বিসিএস যে গেল প্রিলিতে এমসিকিউ টাইপ, তারপরে আপনার মেডিকেল বুয়েট ইউনিভার্সিটিতে যে এমসিকিউ গুলো আসবে সেগুলো সলভ করতে পারবেন। শিক্ষক নিবন্ধনে যে জায়গায় প্রশ্ন আসুক না কেন আপনি আসলে পারবেন। তাহলে চলুন আমরা আসলে দেখি এই কনসেপ্ট 2টা আসলে কি। প্রথমে আমরা যে কনসেপ্টটা ক্লিয়ার করতে চাই সেটা হলো অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক। অনুবন্ধী অম্ল ও অনুবন্ধী ক্ষারক, অনুবন্ধী ক্ষারক, এই জিনিসটা আমরা একটু দেখি। অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক, এই টপিকটা আমরা একটু দেখতে চাই। ওকে স্যার, এক্সাম্পলটা একটু ভালো করে খেয়াল করবেন, যে HCl তার সাথে আমি কি দিছি, পানির বিক্রিয়া দিছি H2O, উভমুখী তীর চিহ্ন দিয়ে দিই। এই জায়গায় কি হবে, এই পানির মধ্যে মুক্তজোড় ইলেকট্রন আছে আমরা জানি, তখন এই সে মুক্তজোড় ইলেকট্রনের মাধ্যমে সে প্রোটন গ্রহণ করবে। এই জায়গায় হবে হাইড্রোনিয়াম আয়ন, হাইড্রোনিয়াম আয়ন প্লাস হবে Cl মাইনাস। স্যার এই যে স্যার এটা হলো অম্ল, এটাকে যদি আমি বলি এটা কি অম্ল আমরা জানি, এই জায়গায় এটা কি হিসেবে কাজ করছে, ক্ষারক। এবং এইটা কিন্তু এই যে আমরা কি জানি হাইড্রোনিয়াম আয়ন প্রোটন ত্যাগ করতে পারে, সে কিন্তু অম্ল, সে অম্ল। আর সে কি মুক্তজোড় ইলেকট্রন আছে স্যার, এই যে অষ্টক Cl মাইনাস কেমনে হয়েছে, তার অষ্টক বিন্যাস লাভ করছে বিদায় সে Cl মাইনাস হয়েছে। সে অন্যকে ইলেকট্রন জোড় দিতে পারবে, অন্যকে ইলেকট্রন জোড় দিতে পারবে, যারা ইলেকট্রন জোড় দাতা তারা কি ক্ষারক, সুতরাং এটা কি ক্ষারক। স্যার একটু খেয়াল করছেন কিনা দেখেন তো, এই জায়গায় HCl এবং এর মধ্যে সম্পর্ক কি, Cl এর মধ্যে আসলে সম্পর্ক কি দেখেন। HCl Cl, এটাকে আমরা বলি অনুবন্ধী যুগল, কি বলি, অনুবন্ধী যুগল, অনুবন্ধী যুগল। সেম এই যে এই দুইটা আছে,
এই যে পানি, তারপরে হাইড্রোনিয়াম আয়ন, এটাও কিন্তু অনুবন্ধী যুগল। এটাও কি অনুবন্ধী যুগল। এখন প্রশ্ন হলো যে অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক কাকে বলে, সেই জিনিসটা আমরা একটু সংজ্ঞায়িত করতে চাই। এটা অনেকগুলো এমসিকিউ এই জায়গা থেকে আসবে। স্যার, কোন প্রোটন থেকে বা কোনো অম্ল থেকে, মূলত কোনো অম্ল থেকে একটি প্রোটন অপসারিত হলে যে ক্ষারকের সৃষ্টি হয়, এই যে হাইড্রোক্লোরিক অ্যাসিড একটি অম্ল না, এই জায়গা থেকে প্রোটন অপসারিত হলে যে ক্ষারকের সৃষ্টি হয় ওই ক্ষারককে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। অর্থাৎ এই জায়গায় আমি যদি বলি যে HCl এর অনুবন্ধী ক্ষারক Cl-, এইটাই। এখন আমি যদি বলি হ্যাঁ অনুবন্ধী ক্ষারকের সংজ্ঞাটা কি, কোনো প্রোটন থেকে দুঃখিত, কোনো অম্ল প্রোটন ত্যাগ করলে যে ক্ষারকের সৃষ্টি হয়, যে ক্ষারকের সৃষ্টি হয় অনুবন্ধী, অনুবন্ধী যে ক্ষারকের সৃষ্টি হয় ওই ক্ষারককে ওই অম্লের অনুবন্ধী ক্ষারক বলে। এখন আসলে অনুবন্ধী অম্ল তাইলে কি, অনুবন্ধী অম্লটা হবে কোনো ক্ষারকের সাথে, এই জায়গায় মুক্ত জোড় ইলেকট্রন আছে, কোনো ক্ষারকের সাথে একটি প্রোটন যুক্ত হলে যে অম্লের সৃষ্টি হয় ওই অম্লকে ওই ক্ষারকের কি বলা হয়, অনুবন্ধী অম্ল বলে। অর্থাৎ এই জায়গায় কি হবে, H2O এর অনুবন্ধী অম্ল হলো হাইড্রোনিয়াম আয়ন। এই আসলে বিষয়টা একটা জিনিস মনে রাখবেন, এই অম্লটা যদি দুর্বল হয় যে তার অনুবন্ধী ক্ষারকটা হবে শক্তিশালী, এই অনুবন্ধী ক্ষারক যদি শক্তিশালী হয় সেটা কি হবে, অম্লটা হবে দুর্বল। অর্থাৎ এই জায়গায় ক্ষারকটা দুর্বল হইলে অম্লটা হবে তীব্র। আসলে এই যে এইটা খেয়াল করেন H2O, এটা আসলে মৃদু ক্ষারক, কিন্তু এই অম্লটা হবে শক্তিশালী। অনুবন্ধী যে যুগল আছে একটা দুর্বল হইলে অপরটা কি হয়, শক্তিশালী হয়। এই আসলে মূলত অনুবন্ধী অম্ল এবং অনুবন্ধী ক্ষারক। আমরা একটু পরে এটা নিয়ে এমসিকিউ সলভ করবো, আশা করি আমরা এটা বুঝতে পারছি। ওকে, এখন আসেন আমরা অম্লত্ব এবং ক্ষারকত্ব টপিকটা দেখব। অম্লত্ব এবং ক্ষারকত্ব টপিকটা, অম্লত্ব এবং ক্ষারকত্ব। স্যার অম্লত্ব, আচ্ছা অম্লত্ব আসলে কার হয়, ক্ষারের হয়। মনে রাখবেন অম্লত্ব হয় ক্ষারের বা ক্ষারকের, ক্ষারকের। অম্লত্বটা কার হয়, ক্ষারকের হয়। অম্লত্বটা কার হয়, ক্ষারকের হয়। স্যার একটু খেয়াল করেন, যে কোনো একটা অম্ল দিয়ে বলবে, যে কোনো একটা ক্ষার দিয়ে বলবে এটার অম্লত্ব কত, যে কোনো একটা ক্ষার দিয়ে বলবে এর অম্লত্ব কত। আচ্ছা ক্ষারক মনে করেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, এটা একটা ক্ষারক ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, দিয়ে বলল এর অম্লত্ব কত, অম্লত্ব কত। এই যে ক্ষারের অম্লত্ব হইল না, এখন আপনি অম্লত্ব বুঝবেন কিভাবে, শর্টকাট বোঝার উপায় আছে। আপনি এই অম্লত্ব টেস্ট করার অস্ত্রটা হলো আমাদের হাইড্রোক্লোরিক অ্যাসিড। কি অ্যাসিড, হাইড্রোক্লোরিক অ্যাসিড। এক ক্ষারকীয় অম্ল, আমি ওইদিকে যাব না। অর্থাৎ আপনি অম্লত্ব, কোনো ক্ষারকের যদি অম্লত্ব বের করতে হয় সবসময় আপনি HCl এর সাথে বিক্রিয়া দিয়ে দিবেন। দেখেন ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর সাথে আমি HCl বিক্রিয়া দিলাম, দিলে হবে লবণ আর পানি, ক্যালসিয়াম ক্লোরাইড প্লাস H2O। আপনি সমতা সাধন করে লিখবেন, এই জায়গায় ক্লোরিন 2টা দিয়েছেন 2, খেয়াল করেন স্যার সমতা সাধন হয়েছে, এই জায়গায় হাইড্রোজেন 4টা, এই জায়গায় হবে 2। এই যে স্যার এই ক্ষারকটাকে প্রশমিত করতে আমার 2 মোল HCl লাগছে। সুতরাং এই ক্ষারকের ক্যালসিয়াম হাইড্রোক্সাইড এর অম্লত্ব হলো 2। বিষয়টা কি বুঝতে পারছি? এইরকম দুই একটা ব্যতিক্রম ছাড়া বাকি সবগুলা এরকমই। স্যার খেয়াল করেন, আপনি এইভাবে না দেখে যে এটার মধ্যে OH জয়েন্ট আছে, অর্থাৎ প্রতিস্থাপনীয় হাইড্রোক্সাইড আমরা বলি যে এই জায়গায় হাইড্রোক্সাইড 2টা, সুতরাং তার অম্লত্ব হবে কি 2। এখন আমি যদি বলি অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, এটাও তো ক্ষারক, অ্যালুমিনিয়াম হাইড্রোক্সাইড, তার অম্লত্ব কত হবে,
আপনি সমাধান করেন, এই যে HCl এর সাথে বিক্রিয়া দেন, দিকে বলা যাচ্ছে যে এটা অম্লত্ব 3 হবে। তারপর আমরা একটু দেখে ফেলি, AlCl3 আর সাথে হবে কি পানি। অম্লত্ব যাচাই করতে বললেই আপনি কার সাথে বিক্রিয়া দিবেন? HCl এর সাথে। এই জায়গায় ক্লোরিন কয়টা? 3টা, দিলাম আমি 3। হাইড্রোজেন কয়টা? 3 দুগুণে 6, 3 দুগুণে 6। এই জায়গায় অর্থাৎ এই ক্ষারককে প্রশমিত করতে আমার কয় মোল অম্ল লাগছে? কয় মোল লাগছে? 3 মোল লাগছে, 3 মোল। সুতরাং এই ক্ষারকের অম্লত্ব হলো 3। এই ক্ষারকের অম্লত্ব হলো কি 3। আমরা কি বিষয়টা বুঝতে পারছি? এখন আসেন এই যে ক্ষারকের অম্লত্ব বিষয়ে এই জায়গায় কি লেখছে আমরা এই জিনিসটা একটু দেখি। কোন ক্ষারকের 1 মোল দ্বারা রিডিং পড়ার আপনারা পড়ে নিয়েন, আমি শুধু গুরুত্বপূর্ণ কথাটা বলি যে অম্লত্ব অম্লত্ব হয় ক্ষারকের বা ক্ষারকীয় অক্সাইডের, ঠিকই তো আছে। উইচ হাইড্রোক্সিল মূলকবিহীন ক্ষারকের ক্ষেত্রে 1 মোল পদার্থ যত মোল অ্যাসিডকে প্রশমিত করে তাকে অম্লত্ব বলে। আচ্ছা, এই যে আমি তো বলছি হাইড্রোক্সাইড গুলা, যে কোনো হাইড্রোক্সাইড ছাড়া গুরুত্বপূর্ণ পরীক্ষায় যে জিনিসটা আসে, আমরা জানি ধাতুর অক্সাইড ক্ষারধর্মী। মনে করেন অ্যালুমিনিয়াম অক্সাইড, আপনাকে বললো Al2O3, এর অম্লত্ব কত? আপনি এর সাথে HCl সুন্দর করে বিক্রিয়া দিয়ে দেন। আমরা জানি ধাতুর অক্সাইড ক্ষারধর্মী আর HCl হলো অ্যাসিড, তো অ্যাসিড এবং ক্ষারের বিক্রিয়া লবণ পানি হবে AlCl3 প্লাস H2O। এখন যে স্যার অ্যালুমিনিয়ামের সাথে যে 3টা ক্লোরিন হয়েছে, এটা যদি আপনি না জানেন এটা দুঃখজনক। এটা যদি না জানেন তাহলে স্যার আমার ইউটিউব চ্যানেলে বেসিক 1 ক্লাস বলে একটা ক্লাস আছে, ওই ক্লাসটা একটু দেখে নেবেন, যৌগের গঠন কিভাবে হয়। এই জায়গায় ক্লোরিন কত? 3টা, দিলাম আমি 3। আচ্ছা, ক্লোরিন দেওয়ার আগে একটা কাজ করতে হবে আমাকে, আমরা মেইন যৌগটা মেজর যৌগটা, এই জায়গায় অ্যালুমিনিয়াম কয়টা? 2টা, দিলাম আমি 2। এখন এই জায়গায় অ্যালুমিনিয়াম 2টা দিতে গিয়া এই জায়গায় ক্লোরিন হয়ে গেছে 3 দুগুণে 6টা, তো এই জায়গায় হবে 6। এই জায়গায় হবে 6। স্যার হাইড্রোজেন কয়টা? 6টা, 3 দুগুণে 6। এই যে স্যার হয়েছে। এখন আমরা আসলে কি বুঝলাম? এই অ্যালুমিনিয়াম অক্সাইডকে প্রশমিত করতে আমার 6 মোল HCl লাগছে, 6 মোল HCl লাগছে। সুতরাং এই ক্ষারকের অম্লত্ব কত? 6। এই ক্ষারকের অম্লত্ব কি 6। বিষয়টা কি বুঝতে পারছি? অর্থাৎ আপনি ধাতুর অক্সাইড যে ক্ষারধর্মী সেটা আমরা জানি, ওই ক্ষারকের সাথে আমরা HCl বিক্রিয়া করে দিয়ে দিব। এই যে আপনি দেখতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইডের অম্লত্ব কি হবে? 1 হবে, কারণ এটার মধ্যে একটা HCl লাগবে। অথবা সরাসরি বলবেন যে একটা OH আছে, সুতরাং এটার অম্লত্ব 1 হবে। ক্যালসিয়াম অক্সাইড এর অম্লত্ব 2 হবে, আপনি বিক্রিয়াটা দেখতে পারেন। ক্যালসিয়াম অক্সাইড দেখেন CaO সাথে HCl দিলাম, দিলে কি হবে? ক্যালসিয়াম ক্লোরাইড আর পানি হবে H2O। এই জায়গায় ক্লোরিন কটা? 2টা, দিলাম আমি 2। এই যে 2 মোল লাগছে, সুতরাং তার অম্লত্ব হবে কি? এই যে হয়েছে ওই যে ফেরিক অক্সাইড, এটা আপনি সমতা সাধন করে দেখেন, এই জায়গায় 6 মোল লাগবে, নিচে দেয়াই আছে মনে হয়। ওই দেখেন ফেরিক অক্সাইডে HCl এর সাথে বিক্রিয়া হলে 6 মোল লাগে। পারবেন না এই সবগুলো? ওকে। এখন আসেন ক্ষারকের ক্ষেত্রে কোনো ব্যতিক্রম নাই, কিন্তু অ্যাসিডের ক্ষেত্রে আছে, অর্থাৎ অম্লত্বটা হয়। এখন আমরা পড়ব যেটা, সেটা হইল ক্ষারকত্ব। ক্ষারকত্ব, এই ক্ষারকত্ব ক্ষার হয়, অম্লের হয়। ক্ষারকত্ব হবে অম্লের, ক্ষারকত্ব হবে অম্লের। এখন আমরা এই ক্ষারকত্বটা একটু দেখি। আপনাকে যে কোনো একটা অম্ল দিয়ে বলবে সেটার ক্ষারকত্ব কত। ফর এক্সাম্পল দিয়ে দিল সালফিউরিক অ্যাসিড H2SO4। আচ্ছা, আমরা আগে কি দেখছিলাম? এই যে অম্লত্ব যাচাই করতে হইলে, অম্লত্ব ক্ষারকের অম্লত্ব যাচাই করতে হইলে আমার HCl দিয়ে বিক্রিয়া দিছিলাম। কি দিয়া? HCl। ক্ষারকের অম্লত্ব যাচাই করতে হলে অম্লের প্রতিনিধি হিসাবে আমি কি দিয়ে বিক্রিয়া দেব? HCl। আর অম্লের ক্ষারকত্ব যাচাই করতে হলে ক্ষারের কোন জিনিসটা নেবেন? NaOH। ক্ষারের নেবেন NaOH। এই দুইটাই আপনি এই অম্ল তার কি করতে চান? ক্ষারকত্ব যাচাই করতে চান, আপনি সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া দিবেন সব সময়। দিলে কি হবে? কি হবে? সোডিয়াম সালফেট সাথে হবে পানি। এই যে সোডিয়াম সালফেটের সংকেত যে NaSO4 না, সেটা তো বুঝেন কেমনে? যে সালফেট হলো -2, সোডিয়াম +1, তাদের টোটাল জারণ মান কিন্তু 0 হয় না। 0 হইতে এই জায়গায় 2 দেওয়া লাগবে, এই জন্য Na2 হয়। আমার ইউটিউব চ্যানেলে বেসিক 1 ক্লাসটা দেখলে সব ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, এখন দেখেন হাইড্রোজেনের জায়গায় কয়টা? সোডিয়াম কয়টা হয়েছে? 2টা, আমি দিলাম 2। এখন দেখেন হাইড্রোজেন কয়টা হয়েছে? 2 2 4। এই জায়গায় এই যে স্যার সোডিয়াম হাইড্রোক্সাইড কয় মোল লাগছে স্যার? সোডিয়াম হাইড্রোক্সাইড লাগছে 2 মোল, 2 মোল। সুতরাং এই H2SO4 এর এই অ্যাসিডের
ক্ষারকত্ব ক্ষারকত্ব হবে 2। বুঝতে পারছি? আপনি প্রতিস্থাপনের হাইড্রোজেন দেখলে বুঝতে পারবেন। এখন আমি যদি বলি যে এই অ্যাসিডের HCl এর ক্ষারকত্ব কত হবে, এর ক্ষারকত্ব হবে 1, কারণ এটার মধ্যে হাইড্রোজেন প্রতিস্থাপনের হাইড্রোজেন একটা, এক মোলেই NaOH হয়ে যাবে। এখন ব্যতিক্রম আছে, এই ব্যতিক্রমটা একটু মনে রাখলেই হবে। স্যার দেখেন, হ্যাঁ এটা আসলে আমরা কি করলাম যে কোনো সরাসরি অ্যাসিড, এখন অধাতুর অক্সাইড যে অম্লধর্মী তাদেরও তো আসলে কি আছে, এই অম্লধর্মীতে কি আছে, ক্ষারকত্ব আছে। ফর এক্সাম্পল আপনাকে বললো যে কার্বন ডাইঅক্সাইড, কি কার্বন ডাইঅক্সাইডের কত, ক্ষারকত্ব কত, CO2। আপনি তার সাথে সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া দিন, সমস্যা নেই। ক্ষারকত্ব জানতে হইলে আপনি কি করবেন, NaOH এর সাথে বিক্রিয়া দিবেন, লবণ আর পানি হবে Na2CO3 আর H2। এই জায়গায় সোডিয়াম কয়টা, 2টা দিলাম আমি 2। দেখেন এখন কি হয়েছে, সমাধান হয়েছে, হ্যাঁ হয়েছে, সমস্যা নেই। এই জায়গায় এই কার্বন ডাইঅক্সাইডকে প্রশমিত করতে কয় মোল লাগছে, আমার 2 মোল। সুতরাং এই অম্লের ক্ষারকত্ব হইল 2, এই অম্লের ক্ষারকত্ব হইল কি, এই যে 2 মোল লাগছে। তাই কার্বন ডাইঅক্সাইডের ক্ষারকত্ব কি 2, সবগুলো মিলবে। ফসফরিক অ্যাসিডের ক্ষারকত্ব হবে কি 3। ব্যতিক্রম কোনটা দেখেন, হ্যাঁ ওই যে HCl এর 1, সালফিউরিক অ্যাসিডের 2, ফসফরিক অ্যাসিডের 3, এগুলা স্বাভাবিকভাবে। কিন্তু দুই একটা ব্যতিক্রম আছে, সেটা আমরা আসলে একটু দিলাম যে অম্লত্বের মধ্যে ব্যতিক্রম নাই, কিন্তু ক্ষারকত্বের মধ্যে ব্যতিক্রম আছে। এই ব্যতিক্রম গুলাই আপনাদের জন্য পরীক্ষায় খুব ইম্পর্টেন্ট। চলেন আমরা আসলে ব্যতিক্রম গুলো একটু দেখি। ব্যতিক্রম স্যার, এই ব্যতিক্রম গুলাই আপনার জন্য পরীক্ষায় আসবে আসবে আসবে, খুব ইম্পর্টেন্ট। এই জায়গাটা হাইলাইটস করে রাখতে হবে। আমরা যদি এটাকে স্টার চিহ্ন দিই তাইলে পরীক্ষা আসার মতো আসবেই আসবে। দেখবেন আমরা যখন MCQ সলভ করব এই জায়গা থেকে প্রচুর প্রশ্ন আসছে। তো ব্যতিক্রম কি, আমরা ক্ষারকত্ব কিভাবে চিনছিলাম, যার মধ্যে জয়টা প্রতিস্থাপনীয় হাইড্রোজেন ছিল তার ক্ষারকত্ব তথ্য ছিল। যেমন আমি যদি একটু আবার মনে করি যে সালফিউরিক অ্যাসিড, এর ক্ষারকত্ব কত, এর মধ্যে 2টা হাইড্রোজেন আছে, 2 অণু NaOH লাগবে, 2 অণু NaOH লাগবে, সুতরাং তার ক্ষারকত্ব আসলে কি 2। ওই রকমই তো বলছিলাম। যেমন HCl, এটার মধ্যে প্রতিস্থাপনীয় হাইড্রোজেন একটা, সুতরাং তার ক্ষারকত্ব 1, এইভাবেই তো প্রমাণ করছি। কিন্তু ব্যতিক্রম আছে। ফর এক্সাম্পল এক ক্ষারকীয়ের ক্ষেত্রে ব্যতিক্রম, এগুলো স্যার একটু মনে রাখবেন আপনারা। এক ক্ষারকীয়ের ক্ষেত্রে বোরিক অ্যাসিড H3BO4, এটা হলো বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড হলো এক ক্ষারকীয়, কারণ এই জায়গায় 3টা হাইড্রোজেন থাকলেও নিয়মিত হওয়া উচিত ছিল তার ক্ষারকত্ব 3, যেহেতু 3টা হাইড্রোজেন আছে, কিন্তু না, এই জায়গায় প্রতিস্থাপনীয় হাইড্রোজেন একটা। এটা এই বোরিক অ্যাসিড হলো এক ক্ষারকীয়, এক ক্ষারকীয় এক ক্ষারকীয় এক ক্ষারকীয় অম্ল, এক ক্ষারকীয়, মনে রাখবেন এক ক্ষারকীয় অম্ল, কারণ এর মধ্যে প্রতিস্থাপনের হাইড্রোজেন কয়টা, একটা। এটার নাম কি, বোরিক অ্যাসিড। কি অ্যাসিড, বোরিক অ্যাসিড। বোরিক অ্যাসিড, বোরিক অ্যাসিড এটি এক ক্ষারকীয় অম্ল, মনে রাখবেন স্যার। আচ্ছা, দ্বিক্ষারকীয় অম্লের মধ্যে একটু ব্যতিক্রম আছে। দ্বিক্ষারকীয় অম্লের মধ্যে ব্যতিক্রম আছে আমাদের ফসফরাস অ্যাসিড। আমি একটু ব্যতিক্রমগুলো আগে লিখে ফেলি। H3PO3, ফসফরাস অ্যাসিড। তারপরে আছে আর্সেনিয়াম অ্যাসিড। কি অ্যাসিড, আর্সেনিয়াম অ্যাসিড। আর্সেনিয়াম H3AS, আর্সেনিয়াম অ্যাসিড O3, এটা হলো আর্সেনিয়াম অ্যাসিড। আরেকটা আছে পারায়োডিক অ্যাসিড। কি অ্যাসিড, পারায়োডিক অ্যাসিড H5IO6, এই হলো পারায়োডিক অ্যাসিড। ব্যতিক্রম কোনগুলা দেখেন, এটা ছিল ফসফরাস অ্যাসিড, ফসফরাস অ্যাসিড, ওকে। এটা ছিল আর্সেনিয়াম অ্যাসিড, আর্সেনিয়াস অ্যাসিড, আর্সেনিয়াস অ্যাসিড, আমরা এটাকে বলতে পারি আর্সেনিয়াম অ্যাসিড, আর্সেনিয়াম অ্যাসিড, ওকে। তারপরে এটা ছিল পারায়োডিক অ্যাসিড, পার আয়োডিক। আপনার ব্যতিক্রমের মধ্যে আসলে এগুলোই আসবে, এর বাইরে আসবে না। তাইলে আমরা কি পাইলাম, এটা হলো দ্বিক্ষারকীয়, এগুলো হলো কি দ্বিক্ষারকীয় অম্ল, দ্বিক্ষারকীয় অম্ল, দ্বিক্ষারকীয় অম্ল। স্যার এখন কিভাবে এটার ব্যাখ্যাটা আমরা, যে
এটার মধ্যে দেখেন 3টা হাইড্রোজেন থাকা সত্ত্বেও প্রতিস্থাপনের হাইড্রোজেন 2টা, সুতরাং এটা দ্বিক্ষারকীয়। এই আর্সেনিয়াম অ্যাসিডের মধ্যেও প্রতিস্থাপনের হাইড্রোজেন 2টা থাকবে। এই জায়গায় 5টা হাইড্রোজেন থাকলো, প্রতিস্থাপনের হাইড্রোজেন কয়টা? 2টা। তো এই 3টা একটু মনে রাখবেন, পারায়োডিক অ্যাসিড, পারায়োডিক অ্যাসিড। এই হলো ব্যতিক্রম। তাহলে অম্লত্ব এবং ক্ষারকত্ব টপিকটা আশা করি আমরা বুঝতে পারছি, অনুবন্ধী অম্ল, অনুবন্ধী ক্ষারক। এখন আমরা আসলে চলে যাব এক নজরে এই টপিকগুলোর মধ্যে আমরা কি কি পড়ছি তার উপর ভিত্তি করে, তারপরে আমরা চলে যাব এমসিকিউ সলভে। চলুন তাহলে